আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধে আসলে কে জয়ী হয়েছে আর কে ব্যর্থ হয়েছে এটা নিয়ে আলোচনা চলতেছে। কেউ বলতেছে যে এই যুদ্ধে আমেরিকার জয় হয়েছে, আবার কেউ বলতেছে এই যুদ্ধে ইরানের জয় হয়েছে। তারা বলতেছে এখানে আমেরিকার জয়, তারা বলতেছে যে ইরানের তো সবকিছু শেষ করে ফেলছে। আর যারা বলতেছে যে না এখানে ইরানের জয়, তারা বলতেছে যে না আমেরিকা হচ্ছে তাদেরকে শেষ করে ফেলতে চাইছিল, সেই জিনিসটা সম্ভব হয়নি। সে এখনো পর্যন্ত তার যে শির দ্বারা সেটা সোজা করে আছে। বাট আসলে এই যুদ্ধে কে জিতছে এবং কে হারছে এটা নিয়ে আলোচনা করব। আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করবো, আপনারা বুঝতে পারবেন। প্রথমে আসি যে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ আসলে কি ছিল এই যুদ্ধে। আমেরিকা যে জিনিসটা চাইছে যে আমেরিকার যে আধিপত্য মধ্যপ্রাচ্যে আছে এর একমাত্র হুমকি হচ্ছে ইরান। এই কারণে ইরানের যে ইউরেনিয়াম গুলো আছে, এগুলার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্ল্যান্ট গুলো আছে, এগুলাকে সে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চাইছিল। যদিও এই যুদ্ধের আগে যে অর্গানিক যুদ্ধ হয়েছিল সেখানে সে দাবি করছিল যে B2 বোম্বার দিয়ে বোম ফেলাইছি, তার সব শেষ। কিন্তু হাস্যকর বিষয়, তারপরেও সেই একই ইউরেনিয়ামকে নিয়ে তাদের যুদ্ধ করতে হয়েছে। তাহলে কি আগেরটা মিথ্যা ছিল? আগেরটা যদি সত্য হয়ে যেত তাহলে এখন হামলা করার মানে আছে? তার মানে ওইখানে সে ব্যর্থ। তো যাই হোক, আমেরিকার টার্গেট ছিল হচ্ছে তাদের এই ইউরেনিয়াম যে টোটাল বিষয়টা, এটাকে একদম সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়া এবং তার যে ব্যালিস্টিক মিসাইল তৈরি, এই যে মিসাইল তৈরির যে সক্ষমতা, সেগুলোকে ধ্বংস করে দেওয়া। আপনার কি মনে হয় সেটা তারা পারছে? ইরান যুদ্ধের 30 দিন পরে এসেও ইসরায়েলকে লক্ষ্য করে একসাথে 100টা মিসাইল ছুটতেছে। তাহলে তার কি পরিমাণ মিসাইল স্টক আছে এবং সে কি পরিমাণ মিসাইল তৈরি করতে পারে যে সে 30 দিন পরে এসেও সে এতগুলা মিসাইল ছুটতে পারে। অন্যদিকে দেখেন আমেরিকার অবস্থা। আমেরিকা এইসব মিসাইলকে ডিফেন্স করতে যায়, তার যে রাডার সিস্টেম গুলো আছে, তার যে ডিফেন্সিভ মেকানিজম আছে, সেগুলো তো ধ্বংস করছে এবং তার যত ধরনের ইন্টারসেপ্টর ছিল সব শেষ। এত বড় অর্থনৈতিক দেশ আলা একটা দেশ, তাদের সব ইন্টারসেপ্টর শেষ এই শুধুমাত্র তাদের মিসাইল গুলাকে ধ্বংস করার জন্য। অথচ ইরানের অবস্থা এখনো কোন পর্যায়ে আছে আপনারা চিন্তা করেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে ইসরায়েলের আসলে এখানে যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে যে ইসরায়েল তার যে স্বপ্ন, তার যে গ্রেটার ইসরায়েল তৈরি করার যে স্বপ্ন, আপনি দেখবেন যে ওদের সেনাবাহিনী এখানে একটা ম্যাপ আছে, ঠিক আছে? ওদের যে কিতাব, সেই কিতাবে নাকি একটা ম্যাপ আছে যে এটা হচ্ছে তোমাদের পবিত্র ভূমি, এই টোটাল জায়গায় তোমরা বিচরণ করবা। তো এই জন্য আসলে তার দরকার যে এই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী যে রাষ্ট্র আছে তাকে দুর্বল করা। মধ্যপ্রাচ্যের সামরিক দিক থেকে শক্তিশালী সবচেয়ে ইরান। এই জন্য সে চাইছিল যে ওই আমেরিকার মতো করেই এর এই সবকিছু ধ্বংস করে দেওয়া। বাই দ্য ওয়ে, আমেরিকার আরেকটা স্বার্থ ছিল যে ধ্বংস করে এই যে তেল আছে, যেমন যেভাবে ভেনেজুয়েলাকে কন্ট্রোল করছে ইরানে, সেভাবে পুতুল সরকার বসানো, পুতুল সরকার বাসায় ও তেল দখল করা। আর ইসরায়েলের যে স্বার্থগুলো ছিল, আমেরিকার এই যে স্বার্থ আছে, এর ভিতর মেইন স্বার্থ হচ্ছে ইরানকে একদম দুর্বল করে দেওয়া এবং ইরানের যে মিসাইল তৈরির যে ক্যাপাসিটি, ইরানের আপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে ক্যাপাসিটি, ওগুলো ধ্বংস করে দেওয়া। ইসরায়েল এই যুদ্ধে সম্পূর্ণভাবে হেরে গেছে। এটা কোনো প্রশ্নই রাখে নাই, ইসরায়েল সম্পূর্ণভাবে হেরে গেছে। ইসরায়েল তাদের যে আয়রন ডোম নিয়ে অনেক গর্ব করতো। আপনি দেখেন এখন ইরান মিসাইল মারলেই যে হিট করে। তাদের আয়রন ডোম কিভাবে কাজ করে, তাদের যে ডিফেন্স মেকানিজম সেটা কিভাবে কাজ করে, এতদিনের যুদ্ধে ইরান খুব ভালোভাবে বুঝে গেছে। আপনি নিশ্চিত থাকেন এই যুদ্ধ যদি কন্টিনিউ হয়, ইসরায়েল এবং আমেরিকার পতন এখন যতটুকু হয়েছে, এর চেয়ে ওরা শুধু মাটির নিচে দাবতে থাকবে। কারণ দেখেন, মনে করেন যে আপনি হয়তো কোনো একটা শহরে যেতে যাচ্ছেন, এমন একটা শহর যে শহরটা আপনি চেনেন না, জানেন না। আপনি সেই শহরে যদি আপনি প্রথম 5 দিন ঘোরেন, আপনি যতটুকু চিনবেন। আবার যদি আপনি 10 দিন ঘোরেন, আপনি আরো ভালো চিনবেন। আপনি যদি 15 দিন করেন, আপনি ভালো চিনবেন। বিষয়টা এরকম না। ইরান যখন মিসাইল গুলো ছুটছে ওদের দিকে, তখন ইরান আসলে দেখতে চাইছে যে আমার এই মিসাইল গুলো কোন রুট ব্যবহার করে গেলে সেটা মাঝখান দিয়ে নষ্ট না হয়, আবার কিভাবে করে মিসাইল মারলে দেখা যাচ্ছে আমি হয়তো 10টা মিসাইল মারলাম, এই 10টা মিসাইল কিন্তু সে আসলে মাটিতে হিট করার জন্য মারে না। এখানে দেখা যাচ্ছে একটা বড় মিসাইল থাকে যেটাকে গাইড করার জন্য আরো 5-7টা মিসাইল থাকে যে ইন্টারসেপ্টর, ওইগুলোকে নষ্ট করবে, মেইনটা যে হিট করবে। তো এইভাবে করে ইরান আসলে বিভিন্ন মিসাইল ছেড়ে ছেড়ে, তার ওল্ড জেনারেশন মিসাইল ছেড়ে ছেড়ে এই যে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম, এটাকে বুঝে গেছে। এখন ইরান খুব ভালোভাবে জানে যে আমি কিভাবে, কোন সময়ে, কোন স্টাইলে কি মিসাইল ছাড়লে সেটা যে হিট করবে। সো এইখানে ইসরায়েলের পরাজয় 100% নিশ্চিত, ওরা হেরে গেছে। লেবাননেও মার খাচ্ছে, গাজায় তো একদম শেষ করে দিচ্ছে। সেই সময় চেষ্টা করছে ইরান যতটুকু পারার তাদের পাশে থাকার জন্য। এবার আসে ইরানের দিক থেকে। ইরানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ওদের দেশে প্রচুর আকার হামলা করছে এবং ওদের তো স্যাংশনের কারণে তাদের ওইভাবে প্রযুক্তিগতভাবে ভালো কোনো ডিফেন্স সিস্টেম নাই যে আমেরিকার বিমানগুলোকে ডিটেক্ট করে সে হচ্ছে একদম ফেলাই দেবে। তো প্রথম দিকে কিন্তু প্রচুর আকার হামলা করছে এবং সিভিলিয়ান মারা গেছে অনেক অনেক। আমেরিকা ইসরায়েলের তুলনায় ওদের সিভিলিয়ান মারা যাওয়ার যে রেকর্ড সেটা কয়েক গুণ বেশি। কয়েক গুণ বললে ভুল হবে, কয়েক সুগুণও বলা যেতে পারে। অনেক মানুষ মারা গেছে। কিন্তু কোন একটা যুদ্ধে যদি অনেক মানুষ মারা যায়, তাহলে কি এটা প্রমাণিত হয় যে তারা ওই যুদ্ধ জিতে গেছে? সহজ একটা উদাহরণ দিই, আমাদের বাংলাদেশ পাকিস্তানের সাথে 1971 সালে যুদ্ধ করছে। এই যুদ্ধে সবচেয়ে বেশি মানুষ কোন দেশে মারা গেছে? বাংলাদেশে মারা গেছে। এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি বলেন যে যুদ্ধে পাকিস্তান জিতছে, সেটা হাস্যকর না? পাকিস্তান মানে তাদের সেনাবাহিনী ছিল, তাদের সবকিছু ছিল। বাংলাদেশের মানুষ সাধারণ কৃষক 302 রাইফেল নিয়ে যুদ্ধ করছে। তো কোনো একটা যুদ্ধে জয় পরাজয় আসলে কতজন মানুষ মারা গেছে সেটা দিয়ে ডিফাইন হয় না। হ্যাঁ,
হ্যাঁ এটা ঠিক, ইরানের অনেক ব্রিজ উড়া দিচ্ছে, বাট এটা কি আসলে যুদ্ধের টার্গেট থাকে? ট্রাম্প তো একটা পাগলা। একটা যুদ্ধের টার্গেট থাকেই হচ্ছে দুই পক্ষের সেনাবাহিনী এবং তাদের অ্যালায়েন্স যারা আছে সেগুলো টার্গেট থাকে। ট্রাম্প এইগুলা না পেরে সে সিভিলিয়ানদের মারছে, তাদের ঘরবাড়ি উড়াই দিচ্ছে, তাদের ব্রিজ উড়াই দিচ্ছে, যাতে করে ওই দেশের জনগণ ওই দেশের সরকার বিরুদ্ধে ফুসে ওঠে এবং তাকে ক্ষমতা থেকে নামাই দেয়। ট্রাম্প এই জিনিসটা ভাবছিল। এছাড়া আপনি দেখেন মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকার যত রাডার সিস্টেম আছে সব ধ্বংস করে দিচ্ছে। কি পরিমাণ ফাইটার জেট তারা ধ্বংস করছে, ড্রোন ধ্বংস করছে। ইরানের কয়টা ফাইটার জেট ধ্বংস করছে, ইরানের কয়টা ড্রোন ধ্বংস করছে আপনি বলেন? ইরান যে ড্রোন গুলা পাঠায় সব আত্মঘাতী ড্রোন, এগুলো যাচ্ছে আর ফিরে আসবে, ও জানে। শাহেদ বলেন আরো অনেক আছে, এগুলো তো ওইভাবে ড্রোন না যে প্রযুক্তি নিয়ে চলে আসবে, এগুলো পাঠাই হচ্ছে হামলার জন্য। তো এগুলো গেছে তো গেছে ফিসাবিলিল্লাহ, আর ফিরে আসবে না। কিন্তু আমেরিকার ফাইটার জেট গেছে, ওদের যেসব ড্রোন বিমান গেছে, আপনার যে বড় বড় বিমান যেখান থেকে নিয়ন্ত্রণ করে এসব বিমান চলে গেছে। মধ্যপ্রাচ্যে যে ক্ষতিটা করছে ইরান আমেরিকার, এইগুলা রিবিল্ড করতে আমেরিকার 5 থেকে 10 বছর লাগে। এগুলা তো ভাই এমন কোনো জিনিস না যে আমি দুজন শ্রমিক ভাড়া করলাম, একটা বাড়ির দেয়াল ভেঙে গেছে, আমি 10 দিন বা 1 মাসে সেই দেয়ালটা আবার ধার করায় প্লাস্টার করে রং টং করে দিলাম। এই যে জিনিসগুলা রাডার সিস্টেম বলেন, এগুলো তো সিকিউরড বিষয়, এগুলো চাইলেই তৈরি করা যায় না। আগামী 5 থেকে 10 বছর সময় লাগবে তার এগুলোকে রিবিল্ড করে আমেরিকার যে পজিশনটা এই যুদ্ধের আগে ছিল সেই পজিশন তৈরি করতে। এখন আপনিই বলেন এই যুদ্ধে আসলে কে জিতছে আর কে হারছে? এটা সঠিক যে আমেরিকা তার ইনফরমেশন, তার গুপ্তচরের মাধ্যমে পিন পয়েন্ট হামলা করে তাদের সর্বোচ্চ নেতা তাকে মেরে ফেলছে। কোনো একটা বাহিনীর বা কোনো একটা দেশের সর্বোচ্চ নেতাকে মেরে ফেললেই যে সেই দেশটা শেষ হয়ে যায় সেটা কিন্তু না। আর ইরানিয়ান এরা তো একদম যোদ্ধা জাতি, এদেরকে শেষ করা এত সহজ না। দেখেন গাজার মতো একটা স্ট্রিপ, ছোট্ট একটা জায়গা, সেই জায়গায় কিভাবে করে হামলা চালাচ্ছে ইসরায়েল, কিন্তু হামাসকে কি নির্মূল করতে পারছে? হামাসের যে বড় বড় লিডার সবগুলোকে তো মেরে ফেলছে। হামাস কি নির্মূল হয়ে গেছে? হামাস কিন্তু নির্মূল হয় নাই। এইভাবে করে হামলা করে, সিভিলিয়ানদের হামলা করে, ঘর বাড়ি উড়িয়ে দিয়ে কখনোই নির্মূল করা যায় না। আর ইরান তো অনেক দূরের রাষ্ট্র, তার যে ভৌগোলিক ভাবে তার যে একটা শক্তিশালী একটা অবস্থান, এটা তো আমেরিকা কখনোই ধ্বংস করতে পারবে না। পাহাড়ের তলে তার মিসাইল সিটি আছে, ওগুলো ধ্বংস করতে পারবে। সো ইরানের প্রযুক্তি না থাকার কারণে গত 40 বছর সে স্যাংশন ছিল তার বিরুদ্ধে, এই কারণে সে ওইভাবে করে কোন প্রযুক্তি তার দেশে আনতে পারে নাই বা কিনতে পারে নাই, যার কারণে সে আসলে এই পরিমাণ সিভিলিয়ান স্ট্রাকচার বলেন বা তাদের মানুষজন মারা গেছে। কিন্তু তার যদি ভালো একটা ডিফেন্সিভ সিস্টেম থাকতো তাহলে দেখা যেত যে এতগুলা মানুষ এখানে মারা যেত না। আপনার কি মনে হয় এই যুদ্ধে এখনো পর্যন্ত আপার হ্যান্ড পজিশনে কে আছে এবং এই যুদ্ধে কে জয়ী এবং কে বিজয়ী? কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।